আমরা এখন শুরু করব আব্দুল রাজাক গুরনা। আব্দুল রাজাক গুরনা হলেন 2021 সালের সাহিত্যে নোবেল বিজয়ী, নোবেল প্রাইজ ইন লিটারেচার 2021। তো 2021 সালের নোবেল পুরস্কারটা নিয়েই আগে পড়ি। দ্য নোবেল প্রাইজ ইন লিটারেচার ইজ এ সুইডিশ লিটারেচার প্রাইজ দ্যাট ইজ অ্যাওয়ার্ডেড অ্যানুয়ালি since 1901 to an author from any country who has, in the words of the will of the Swedish industrialist Alfred Nobel, in the field of literature produced the most outstanding work in an idealistic direction. অর্থাৎ সাহিত্যে নোবেল পুরস্কার 1901 সাল থেকে দেওয়া হয় যে কোনো লেখক যে কোনো দেশের, যেটা সুইডিশ ধনী শিল্পপতি আলফ্রেড নোবেলের ভাষা অনুযায়ী সাহিত্যের ক্ষেত্রে যে ব্যক্তি সবচেয়ে আউটস্ট্যান্ডিং বা খুবই চমৎকার কর্ম তৈরি করেছেন, একটু আইডিয়ালিস্ট আদর্শ ধরনের দিকে, এই পুরস্কারটা দেওয়া হয়। আমরা এটা নোবেলের পুরস্কার ছবিটাও দেখতে পাচ্ছি এবং মেডেলটার ছবি দেখছি। তো 2021 সালে যিনি পেলেন, এখন আমরা তার ছবিটা দেখব। আমরা তার ছবি দেখতে পাচ্ছি। ইনি হলেন আব্দুল রাজাক গুরনা। তার ডিগ্রি হলো FRSL। এখন FRSL কি আমরা একটু দেখি। FRSL হলো The Royal Society of Literature, RSL, is a learned society founded in 1820 by King George IV to reward literary merit and excite literary talent, a charity that represents the voice of literature in the UK, and the RSL has about 600 fellows elected from among the best writers in any genre. অর্থাৎ রয়্যাল সোসাইটি অফ লিটারেচার, এটা হলো 1820 সালে কিং জর্জ IV প্রতিষ্ঠিত করেছেন। এটার উদ্দেশ্য হলো সাহিত্য মেধাকে পুরস্কৃত করা এবং আরও বেশি সাহিত্যের মেধা তৈরি করা। তো এখন আমরা আব্দুল রাজাক গুরনার ছবিটা আবার একবার দেখি। আমরা তার ছবিটা দেখছি 2009 সালে তোলা এই ছবিটি। তিনি জন্মগ্রহণ করেছেন 20 ডিসেম্বর 1948 সালে। তার বর্তমান বয়স হলো 72 বছর। তার জন্ম হয়েছে সালতানাত অব জাঞ্জিবার, অর্থাৎ জাঞ্জিবারের সুলতানাত যুগে তিনি জন্মগ্রহণ করেছেন। তো the Sultanate of Zanzibar, also known as the Zanzibar Sultanate, was a state controlled by the Sultan of Zanzibar in place between 1856 and 1964. অর্থাৎ 1964 থেকে 1856 সালে জাঞ্জিবার সুলতান যে রাষ্ট্রটা কন্ট্রোল করেছেন সেটাকেই বলা হয় জাঞ্জিবার সালতানেত বা দি সালতানেত অফ জাঞ্জিবার। এটাই আমরা এখন পড়ব। তো এই আব্দুল রাজাক গুরনার পেশা হলো নভলিস্ট অ্যান্ড প্রফেসর। তার ভাষা হলো ইংলিশ। তার লেখাপড়া ক্যান্টারবারি ক্রাইস্ট চার্চ থেকে ইউনিভার্সিটি থেকে বিএ পাশ করেছেন এবং ইউনিভার্সিটি অফ কেন্ট থেকে এমএ পাশ করেছেন। তো ক্যান্টারবারি ক্রাইস্ট চার্চের একটু আমরা ছবিটা দেখতে পাচ্ছি। এটা হলো সেই ক্যান্টারবারি ক্রাইস্ট চার্চ ইউনিভার্সিটির লোগো। এটা 1962 সালে আর কি টিচার ট্রেনিং কলেজ হিসাবে ছিল। আচ্ছা, তারপরে আমরা ইউনিভার্সিটি অফ কেন্টের একটা ছবি দেখি। এটার একটা ইউনিভার্সিটি অফ কেন্টের লোগোটা আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে তিনি এমএ এবং পিএইচডি করেছেন। তার সাহিত্যিক ধরন হলো ফিকশন। ফিকশন বলতে উপন্যাস, গল্প এগুলো লিখেছেন। তার বিখ্যাত কর্ম হলো প্যারাডাইস, 1994 সালে রচিত হয়েছে। প্যারাডাইস হলো একটা হিস্টোরিক্যাল নভেল বাই ইউকে জাঞ্জিবার বর্ন রাইটার আব্দুল রাজাক গুরনা। আব্দুল রাজাক গুরনা ইউকে জাঞ্জিবারে জন্মগ্রহণ করেছেন। তো এই উপন্যাসটা বুকার প্রাইজ এবং হোয়াইট ব্রেড প্রাইজের জন্য মনোনীত হয়েছিল। তার আরেকটা উপন্যাস বিখ্যাত লেখা হলো বাই দ্য সি, 2001 সালে প্রকাশিত। তার আমরা বাই দ্য সি এর লোগোটা দেখতে পাচ্ছি। বাই দ্য সি ইজ এ নভেল বাই আব্দুল রাজাক গুরনা। এটা আব্দুল রাজাক গুরনার লেখা একটা উপন্যাস। ইট ওয়াজ ফার্স্ট পাবলিশড ইন দ্য ইউনাইটেড স্টেটস বাই দ্য নিউ প্রেস অন 11 জুন 2001। 2001 সালের 11 জুন ইউনাইটেড স্টেটসে এটা প্রথম প্রকাশিত হয়, নিউ প্রেস কর্তৃক প্রকাশিত হয়েছে। অ্যান্ড ইন দ্য ইউনাইটেড কিংডম বাই ব্লুমসবেরি পাবলিশিং ইন মে 2001। 2001 সালে লন্ডন বা ইংল্যান্ডে এটা ব্লুমসবেরি পাবলিশিং থেকে প্রকাশিত হয়। ইট ইজ গুনরাজ 6 নভেল। এটা হলো গুরনার ষষ্ঠ নভেল। বাই দ্য সি এটা বুকার প্রাইজের জন্য মনোনীত হয়েছিল। আচ্ছা, তারপরে তিনি তো 2021 সালে নোবেল প্রাইজ পেলেন। তার এটা একটা ওয়েবসাইটের ঠিকানা এখানে দেওয়া আছে। তাহলে আমরা এটা আব্দুল রাজাক গুরনার সম্পর্কে জানলাম। ইনি 2021 সালে সাহিত্যে নোবেল প্রাইজ পেয়েছেন। এখন তার সম্বন্ধে আমরা আরও কিছু তথ্য জানব। আব্দুল রাজাক গুরনা, এটা আমি ফ্রি
আব্দুল রাজাক গুরনা, ফ্রি উইকিপিডিয়া থেকে পড়ছি। আব্দুল রাজাক গুরনা, FRSL, born on 20 December 1948, is a novelist and academic who is based in the United Kingdom. He was born in the Sultanate of Zanzibar and went to United Kingdom as a refugee in the 1960s during the Zanzibar Revolution. অর্থাৎ 1948 সালের 20 ডিসেম্বর আব্দুল রাজাক গুরনার জন্মগ্রহণ করেন। তিনি একজন উপন্যাসিক এবং একজন একাডেমিক, যিনি এখন ইউনাইটেড কিংডমে আছেন। তার জন্ম জাঞ্জিবার সালতানাতে তার জন্ম হয়েছে। তিনি ওখান থেকে ইউনাইটেড কিংডম বা ইংল্যান্ডে চলে যান 1960-এর দশকে, জাঞ্জিবার রেভলিউশনের সময়। তার হিজ নভেলস ইনক্লুড প্যারাডাইস, পাবলিশড ইন 1994, which was shortlisted for both the Booker and Whitbread Prize. Desertion 2005, By the Sea 2001, which was longlisted for the Booker and shortlisted for the Los Angeles Book Prize. অর্থাৎ তার উপন্যাসগুলো হলো প্যারাডাইস, যেটা 1994 সালে প্রকাশিত হয়েছে। এটা একটা ঐতিহাসিক নভেল। এই নভেলটা বুকার প্রাইজ এবং হোয়াইটব্রেড প্রাইজের জন্য মনোনীত হয়েছিল। আচ্ছা, এটা শর্টলিস্টেড করা হয়েছিল। আচ্ছা, তারপরে হলো হোয়াইটব্রেড প্রাইজের জন্য শর্টলিস্টেড হয়েছিল ডেজার্শন, 2005 সালে প্রকাশিত। এটা একটা তার উপন্যাস, এটা ইংল্যান্ড ইউনাইটেড কিংডমে প্রকাশিত হয়েছিল। বাই দ্য সি 2001 সালে প্রকাশিত, এটা আব্দুল রাজাকের এটা একটা উপন্যাস। এটা বুকার প্রাইজ এর জন্য হয়েছিল মনোনীত এবং লস অ্যাঞ্জেলস টাইমস বুক থেকেও এটা মনোনীত হয়েছিল। গুরনা ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য নোবেল প্রাইজ ইন লিটারেচার 2021। 2021 সালে গুরনাকে 2021 সালে সাহিত্যে নোবেল প্রাইজ প্রদান করা হয় ফর হিজ আনকম্প্রোমাইজিং অ্যান্ড কম্প্যাশনেট পেনিট্রেশন অব দ্য এফেক্টস অফ colonialism and the fates of the refugee in the gulf between cultures and continents. অর্থাৎ 2021 সালে তাকে সাহিত্যে নোবেল দেওয়া হয়। তার আবেগধর্মী, তিনি কলোনিয়ালিজম অর্থাৎ উপনিবেশবাদের প্রভাবের উপর যে তিনি যে গভীরভাবে পর্যবেক্ষণ করেছেন এবং ওই এলাকার যে রিফিউজি, যারা উদ্বাস্তু, বিভিন্ন সংস্কৃতি এবং বিভিন্ন মহাদেশের যে সংস্কৃতির মাঝে যে উদ্বাস্তুদের জীবন, সেটা নিয়ে তিনি সুন্দরভাবে তার উপন্যাসগুলোতে ছবি এঁকেছেন। হি ইজ এমিরেটাস প্রফেসর অফ ইংলিশ অ্যান্ড পোস্ট কলোনিয়াল লিটারেচার অ্যাট ইউনিভার্সিটি অফ কেন্ট। অর্থাৎ তিনি কেন্ট বিশ্ববিদ্যালয়ের এমিরেটাস প্রফেসর ইংরাজির এবং পোস্ট কলোনিয়াল লিটারেচার তিনি ওখানে পড়ান। অর্থাৎ 1945 সালের পরে যে সাহিত্য তৈরি হয় সে সাহিত্যটা তিনি পড়ান এবং তিনি কেন্ট বিশ্ববিদ্যালয়ের একজন এমিরেটাস প্রফেসর। এখন আমরা এখানে আমরা ভিডিওটা একটু বড় হবে, তারপর সব শিখবো, যেহেতু তিনি 2021 সালে সাহিত্যে নোবেল প্রাইজ পেয়েছেন। আর্লি লাইফ অ্যান্ড এডুকেশন পড়বো, কেরিয়ার পড়বো, রাইটিং পড়বো, থিম নিয়ে পড়বো, আদার বুকস নিয়ে, অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্স, পার্সোনাল লাইফ নিয়ে পড়বো, রাইটিং, উপন্যাস, নভেলস নিয়ে পড়বো, শর্ট স্টোরিজ, এসেজ, ক্রিটিসিজম অ্যান্ড নন ফিকশন, এডিটর হিসাবে রেফারেন্স সোর্স, ফার্দার রিডিং অ্যান্ড এক্সটার্নাল লিঙ্কস। আর্লি লাইফ অ্যান্ড এডুকেশন, আব্দুল রাজাক প্রাথমিক জীবন, শৈশব জীবন এবং আব্দুল রাজাকের শিক্ষা জীবন নিয়ে আমরা এখন পড়ছি। আব্দুল রাজাক গুরনা was born on 20 December 1948 in the Sultanate of Zanzibar, which is now part of the present-day তানজানিয়া। অর্থাৎ বর্তমানে যেটা তানজানিয়া, সেই তানজানিয়ার যেটার আগের নাম ছিল জাঞ্জিবার সালতানাতের 1948 সালের 20 ডিসেম্বর তিনি জন্মগ্রহণ করেন। He left the island at the age of 18 following the overthrow of the ruling Arab elite in the Zanzibar Revolution। অর্থাৎ জাঞ্জিবার বিপ্লবে সময় তিনি এই সুলতানাত ত্যাগ করে চলে যান, যখন আরবদের অভিজাত শ্রেণী এখান থেকে ওভারথ্রো বা ক্ষমতাচ্যুত হয়। অ্যারাইভিং ইন ইংল্যান্ড ইন 1968 অ্যাজ এ রিফিউজি, অর্থাৎ 1968 সালে
তিনি ইংল্যান্ডে রিফিউজি বা উদ্বাস্তু হিসাবে আসেন। গুরনা হ্যাজ বিন কোটেড সেইং, গুরনাকে সবসময় কোট করা হয় যে তিনি একটা বলতেন, আই কেম টু ইংল্যান্ড ওয়েন দিজ ওয়ার্ডস সাচ অ্যাজ অ্যাসাইলাম সিকার আর নট কোয়াইট দ্য সেম, মোর পিপুল আর স্ট্রাগলিং অ্যান্ড রানিং ফ্রম টেরর স্টেটস। তো তিনি প্রায় এই কথাটা বলতেন যে আমি ইংল্যান্ডে এসেছি যখন এই শব্দগুলা, যেমন অ্যাসাইলাম অর্থাৎ আশ্রয় প্রার্থী, আর নট দ্য কোয়াইট সেম একই রকম ছিল না, আরও বেশি বেশি লোক সংগ্রাম করেছিল এবং সন্ত্রাসী দেশ থেকে পালিয়ে বেড়াচ্ছিল। হি ইনিশিয়ালি স্টাডিড অ্যাট ক্রাইস্ট চার্চ কলেজ ক্যান্টারবেরি, এটা ক্যান্টারবেরির ক্রাইস্ট চার্চ কলেজে তিনি পড়াশোনা করেছিলেন। তার আমরা লোগোটা দেখতে পাচ্ছি, এটা একটা বিখ্যাত বিশ্ববিদ্যালয় ইংল্যান্ডের কেন্টের ক্যান্টারবেরিতে অবস্থিত। হুজ ডিগ্রিজ ওয়ার অ্যাট দ্য টাইম অ্যাওয়ার্ডেড বাই দ্য ইউনিভার্সিটি অফ লন্ডন। তো এই কলেজে পড়াশোনা করলে, ক্রাইস্ট চার্চ কলেজ ক্যান্টারবেরিতে পড়াশোনা করলে এর ডিগ্রিগুলো একসময় লন্ডন বিশ্ববিদ্যালয় দিত। আমরা লন্ডন বিশ্ববিদ্যালয়ের লোগোটাও দেখতে পাচ্ছি। এটা একটা পাবলিক রিসার্চ ইউনিভার্সিটি লন্ডনে, ইংল্যান্ডে। এই ভার্সিটিটা প্রায় 1836 সালের দিকে প্রতিষ্ঠিত হয়। হি দেন মুভড টু দ্য ইউনিভার্সিটি অফ কেন্ট, তিনি তখন কেন্ট বিশ্ববিদ্যালয়ে এগিয়ে যান। হোয়ার হি আর্নড পিএইচডি, যেখানে তিনি পিএইচডি অথবা ডক্টর অফ ফিলসফি অর্জন করেন উইথ এ থিসিস। তার থিসিসের বিষয় ছিল ক্রাইটেরিয়া ইন দ্য ক্রিটিসিজম অফ ওয়েস্ট আফ্রিকান ফিকশন, অর্থাৎ পশ্চিম আফ্রিকার ফিকশন বা গল্প উপন্যাসের সমালোচনার মধ্যে যে মানদণ্ড, সেটা নিয়ে 1982 সালে তিনি এই পিএইচডি ডিগ্রিটি অর্জন করেন। এখন আমরা পড়ব তার কেরিয়ার অর্থাৎ তার পেশা জীবন নিয়ে পড়ব। ফ্রম 1980 টু 1983, 1980 থেকে 1983 সাল পর্যন্ত গুরনা লেকচার্ড অ্যাট বাইরো ইউনিভার্সিটি কঙ্গো ইন নাইজেরিয়া। তিনি নাইজেরিয়ার বাইরো ইউনিভার্সিটি কানোতে তিনি লেকচার দিয়েছিলেন লেকচারার হিসাবে। এই ভার্সিটিটা 1975 সালে তৈরি হয়েছিল। হি ওয়েন্ট অন টু বিকাম এ প্রফেসর অফ ইংলিশ, তিনি একজন ইংলিশের প্রফেসর হলেন। অ্যান্ড পোস্ট কলোনিয়াল লিটারেচার অ্যাট দ্য ইউনিভার্সিটি অফ কেন্ট, কেন্ট বিশ্ববিদ্যালয়ের উপনিবেশ পরবর্তী সাহিত্যের তিনি প্রফেসর হলেন। হোয়ার হি টট, যেখানে তিনি পড়াতেন আনটিল হিজ রিটায়ারমেন্ট, তার রিটায়ারমেন্ট পর্যন্ত তিনি এখানে পোস্ট কলোনিয়াল লিটারেচার পড়িয়েছেন। রাইটিং, এখন আমরা দেখব গুরনা কি কি লেখা লিখেছেন, কি উপন্যাস বা গল্প লিখেছেন, সেটা আমরা পড়ব। অ্যালংসাইড হিজ ওয়ার্ক ইন একাডেমিয়া, গুরনা ইজ এ রাইটার অ্যান্ড নভেলিস্ট। তো গুরনার লেখারগুলোর পাশাপাশি তিনি একই সাথে লেখক এবং একজন উপন্যাসিক। হি ইজ দ্য অথর অফ মেনি শর্ট স্টোরিজ, এসেইজ অ্যান্ড 10 নভেলস, তিনি তাহলে 10টা উপন্যাস লিখেছেন। ওয়েন হিজ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইজ সোয়াহিলি, তো তার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বা মাদার ল্যাঙ্গুয়েজটা কিন্তু সোয়াহিলি। সোয়াহিলি কি? সোয়াহিলি হলো, এটা একটা বান্টু ল্যাঙ্গুয়েজ, এটা সোয়াহিলি মানুষদের জন্য বান্টু, এবং আফ্রিকান গ্রেট লেকস এলাকার ইস্ট এবং সাউদার্ন আফ্রিকার তানজানিয়া, উগান্ডা, রুয়ান্ডা, বুরুন্ডি এবং আরও অন্য কেনিয়া, এই এলাকার মাতৃভাষা হলো সোয়াহিলি। হি হ্যাজ ইউজড ইংলিশ অ্যাজ হিজ লিটারেরি ল্যাঙ্গুয়েজ, তবে তিনি তার রচনায় ইংরাজিকে সাহিত্যের ভাষা হিসেবে ইউজ করেছেন। স্টিল গুরনা ইন্টিগ্রেটস বিটস অফ সোয়াহিলি, অ্যারাবিক অ্যান্ড জার্মান থ্রু আউট হিজ প্রোজ। তো এখনও গুরনা তার গদ্যের মধ্যে আরবি, জার্মান, সোয়াহিলি কিছু কিছু অংশ তিনি একত্রিত করে লেখেন। হি হ্যাজ said that he had to push back against publishers to continue this practice, while they would have preferred to italicize or anglicize Swahili and Arabic preferences and phrases in his books. Gurna has criticized the practices in both British and American publishing, which want to make the alien seem alien by marking foreign terms and phrases with italics or by putting them in a glossary. Gurna began writing out of homesickness during his 20s, অর্থাৎ গুরনার বয়স যখন 20-এর দশকে, অর্থাৎ 20 থেকে 29, এই সময় তিনি তার হোম সিকনেস অর্থাৎ তার গৃহকাতরতা অনুভব করেই তিনি তার লেখা শুরু করেছিলেন। হি স্টার্টেড উইথ থটস ইন হিজ ডায়েরি, তিনি তার ডায়েরিতে তার চিন্তা দিয়েই শুরু করেছিলেন। উই স্টার্ট ইনটু লঙ্গার রিফ্লেকশনস অ্যাবাউট হোম অ্যান্ড ইভেনচুয়ালি গ্রু ইনটু রাইটিং ফিকশনাল স্টোরিজ অ্যাবাউট আদার পিপুল। তো তার এই ডায়েরির লেখা থেকেই
আস্তে আস্তে সেটা ফিকশনাল স্টোরি বা গল্প উপন্যাসে পরিণত হয়। দিস ক্রিয়েটেড আ হ্যাবিট অফ ইউজিং রাইটিং অ্যাজ এ টুল টু আন্ডারস্ট্যান্ড। তো এটা থেকেই তার একটা অভ্যাস, কোনো কিছু বোঝার অভ্যাস, লেখালেখির অভ্যাস তৈরি হয়ে গেল। রেকর্ড হিজ এক্সপিরিয়েন্স অফ বিং এ রিফিউজি, তিনি উদ্বাস্তু হওয়ার যে অভিজ্ঞতা সেটা তিনি রেকর্ড করলেন। লিভিং ইন অ্যানাদার ল্যান্ড, যিনি অন্য দেশে বাস করতেন। ফিলিং ডিসপ্লে, যার সবসময় বাস্তুচ্যুত, স্থানচ্যুত মনে হতো। দিস ইনিশিয়াল স্টোরিজ ইভেনচুয়ালি বিকাম গুরনাজ ফার্স্ট নভেল মেমোরি অফ ডিপারচার। তো এই গল্পগুলোই 1987 সালে প্রকাশিত তার প্রথম উপন্যাস মেমোরি অফ ডিপারচারের অভিজ্ঞতায় পরিণত হয়। মেমোরি অফ ডিপারচার ইজ এ নভেল by Abdul Razak Gurna, first published in 1987 by Jonathan Kept in the United Kingdom. তো মেমোরি অফ ডিপারচার 1987 সালে প্রকাশিত আব্দুল রাজাক গুরনার প্রথম উপন্যাস। এটা গুরনার প্রথম উপন্যাস। এখানে এটা ইট ফলোজ এ মুসলিম ম্যান ইন অ্যান আননেমড আফ্রিকান কান্ট্রি হু লিভস দিস নেশন টু লিভ ইন কেনিয়া। এখানে এই উপন্যাসটা একটা মুসলমান মানুষকে নিয়ে, যিনি একটা নামবিহীন আফ্রিকার দেশের, তিনি তার দেশ ছেড়ে কেনিয়াতে বসবাস শুরু করেন। হুইচ হি রোট অ্যালংসাইড হিজ পিএইচডি ডিজার্টেশন। তো তিনি এই উপন্যাসটা লিখেছিলেন তার পিএইচডি বা ডক্টর অফ ফিলসফি গবেষণাপত্র রচনার পাশাপাশি। দিস ফার্স্ট বুক সেট দ্য স্টেজ ফর হিজ অনগোয়িং এক্সপ্লোরেশন অফ থিমস অফ দ্য লিঙ্গারিং ট্রমা অফ কলোনিয়ালিজম অর অ্যান্ড ডিসপ্লেসমেন্ট থ্রু আউট ফিউচার নভেল, শর্ট স্টোরিজ অ্যান্ড ক্রিটিক্যাল এসেজ। তো এই বইটাই তার জন্য একটা মঞ্চ তৈরি করে যে তিনি তার যে মূল থিমগুলো, উপনিবেশবাদের যে ট্রমা, মানসিক আঘাত, সেটা নিয়ে, যুদ্ধের মানসিক আঘাত, এবং এগুলোই তার ভবিষ্যৎ, এবং বাস্তুচ্যুত হওয়ার যে বেদনা, মানসিক আঘাত, সেটা তার ভবিষ্যতের উপন্যাস, ছোট গল্প এবং রচনা বা প্রবন্ধ গ্রন্থের মধ্যে পাওয়া যায়। থিমস, এখন আমরা শিখব আব্দুল রাজাক গুরনা তিনি তার উপন্যাস বা ছোট গল্পে কি কি থিম বা মর্মবাণী তিনি উল্লেখ করেছেন, তিনি কেন নোবেল প্রাইজ পেলেন, সেটা আমরা এখানে তথ্যটা পেয়ে যাব। কনসিস্টেড থিমস রান থ্রু আউট গুরনাজ রাইটিং। তো গুরনার সমগ্র লেখাব্যাপী কিছু সঙ্গত থিম সবসময় লক্ষ্য করা যায়। দিস ইনক্লুড, এই থিমগুলো হলো এক্সাইল, নির্বাসন, ডিসপ্লেসমেন্ট, বাস্তুচ্যুত, বিলঙ্গিং, নির্দিষ্ট জায়গার মালিকানা, অ্যালংসাইড কলোনিয়ালিজম, উপনিবেশবাদ থাকে, ব্রোকেন প্রমিজেস, ভাঙ্গা ওয়াদা, প্রতিশ্রুতি থেকে অন দ্য পার্ট অফ দ্য স্টেট, যেখানে রাষ্ট্র মানুষকে শুধু ভাঙ্গা প্রতিশ্রুতি দেয়। মাচ অফ গুরনাজ ওয়ার্ক ইজ সেট অন দ্য কোস্ট অফ ইস্ট আফ্রিকা। গুরনার ওয়ার্কের অধিকাংশই ইস্ট আফ্রিকাকে কেন্দ্র করে রচিত হয়েছে। অ্যান্ড অল বাট ওয়ান অফ হিজ নভেলস প্রোটাগনিস্ট আর বর্ন ইন জাঞ্জিবার। এবং তার উপন্যাসের একজন বাদে সব কেন্দ্রীয় চরিত্রের জন্ম হয়েছে জাঞ্জিবারে। প্রোটাগনিস্ট বলতে ওই সিনেমার যাকে আমরা হিরো বলি বা নায়ক বলি সেটা। থ্রু গুরনা, দো গুরনা হ্যাজ নট রিটার্ন টু লিভ ইন জাঞ্জিবার সিন্স হি লেফট অ্যাট 18। যদিও 18 বছর বয়সে তানজানিয়া ত্যাগ করা থেকে তিনি কখনো আর তার দেশে ফিরে আসেনি। হি হ্যাজ said that, তিনি বলেছেন যে his homeland always asserts himself in his imagination, তার স্বদেশভূমি সবসময় তার কল্পনায় দেখা দেয়। even when he deliberately tries to set his stories elsewhere, এমনকি যখনও তিনি ইচ্ছা করে তার গল্পগুলো অন্য কোথাও সেটিং বা গল্পের অবস্থানটা অন্য কোনো দেশে করতে চান, তারপরেও তিনি দেখেন যে জাঞ্জিবার দেশটাই তার কাছে চলে আসে। লিটারি ক্রিটিক ব্রুস কিং posits that Gurna's novel plays ইস্ট আফ্রিকান প্রোটাগনিস্ট ইন দেয়ার ব্রডার ইন্টারন্যাশনাল কনটেক্সট। তো তার উপন্যাসের মূল ক্যারেক্টারগুলো জায়গা হলো পূর্ব আফ্রিকা, কিন্তু সেটা আবার আন্তর্জাতিক প্রেক্ষাপটে তৈরি হয়েছে। অবজার্ভিং দ্যাট গুরনাস ফিকশন আফ্রিকানস হ্যাভ অলওয়েজ বিন পার্ট অফ দ্য লার্জার চেঞ্জিং ওয়ার্ল্ড, যে আফ্রিকানরা সবসময় এই বৃহত্তর পরিবর্তনশীল পৃথিবীর অংশ হয়েছে। অ্যাকর্ডিং টু কিং, গুরনাস ক্যারেক্টার্স আর অফেন আপরুটেড। গুরনার যে ক্যারেক্টার, অর্থাৎ তার উপন্যাস গল্পের যে ক্যারেক্টারগুলো, সেগুলো আপরুটেড অর্থাৎ উদ্বাস্তু থাকে, ছিন্নমূল থাকে, এলিয়েনেটেড বিচ্ছিন্ন থাকে, আনওয়ান্টেড তারা অযাচিত অর্থাৎ কেউ তাদেরকে চায় না, তারা সমাজে অবাঞ্ছিত। দেয়ারফর আর ফিল রিজেন্টফুল ভিকটিমস, তারা সবসময় একটা ক্রোধ শিকারের পরিণত হয় বা তারা মনে করে যে তারা শিকারে হয়েছে। ফেলিসিটি হ্যান্ড সাজেস্ট দ্যাট
সাজেশন দিয়েছেন যে গুরনাজ নভেল অ্যাডমায়ারিং, গুরনার উপন্যাস হলো অ্যাডমায়ারিং, এটা 1996 সালে প্রকাশিত হয়েছে, এটা পঞ্চম উপন্যাস। এই অ্যাডমায়ারিং উপন্যাসে অ্যাডমায়ারিং সাইলেন্স উপন্যাস 1996 সালে, বাই দ্য সি 2001 সালে প্রকাশিত হয়েছে উপন্যাসটি, ডেজার্শন 2005 সালে প্রকাশিত হয়েছে, অল কনসার্ন দ্য এলিয়েনেশন অ্যান্ড লোনলিনেস দ্যাট এমিগ্রেশন ক্যান প্রডিউস। সব উপন্যাসের মূল থিমটা এরকম যে বিচ্ছিন্নতা এবং নির্জনতা যেটা এমিগ্রেশন বা অভিবাসন তৈরি করতে পারে, অ্যান্ড দ্য সোল সার্চিং কোয়েশ্চেন, এবং হৃদয়ে খোঁজা সেই প্রশ্নগুলো ইট গিভস রাইট, এই উপন্যাসগুলোতে তৈরি হয়। অ্যাবাউট ফ্র্যাগমেন্টেড আইডেন্টিটিস, বিভাজিত পরিচয় সম্পর্কে এইগুলো তৈরি হয়। বিভাজিত পরিচয় বলতে একটা মানুষ দুই দেশের পরিচয় দেয় এমন কিছু। দ্য ভেরি মিনিং অফ হোম, যেখানে সবসময় দেশের কথা চলে আসে, একটা হলো দেশ আর একটা হলো বিদেশ। She observes that Gurna's characters typically do not succeed abroad following their migration, using irony, humor to respond their situation. তো তাদের সিচুয়েশনকে সাড়া দিতে আইরনি ব্যবহার করে, হিউমার রসিকতা ব্যবহার করে, বিভিন্ন মাইগ্রেশন বা দেশান্তর ফলো করে তার ক্যারেক্টারগুলো কখনোই টিপিক্যালি নর্মালি সফল হয় না। নভেলিস্ট মাজা মেঙ্গিস্টি, ইনি ইথিওপিয়ার আমেরিকান লেখক, তিনি হ্যাজ ডিসক্রাইবড গুরনাজ ওয়ার্ক, গুরনার ওয়ার্ক বর্ণনা করেছেন, সেইং হি হ্যাজ রিটেন ওয়ার্ক দ্যাট ইজ অ্যাবসলিউটলি আনফ্লেন্সিং অ্যান্ড ইয়েট অ্যাট দ্য সেম টাইম কমপ্লিটলি কম্প্যাশনেট অ্যান্ড ফুল অফ হার্ট ফর পিপল অফ ইস্ট আফ্রিকা। যে তার উপন্যাসগুলো সবসময় ইস্ট আফ্রিকার পিপলকে কেন্দ্র করে, তাদের হৃদয়টা ইস্ট আফ্রিকান। হিজ রাইটিং স্টোরিজ দ্যাট আর অফেন কোয়াইট স্টোরিজ অফ পিপল হু আর নট হার্ড। তিনি গল্প লিখছেন এমন বিষয় নিয়ে যে মানুষ সম্পর্কে কেউ আগে শুনেনি, বাট দেয়ার ইজ অ্যান ইনসিস্টেন্ট দেয়ার দ্যাট উই লিসেন। কিন্তু এখানে একটা ঝোঁক আছে, জোর আছে যে আমরা এই গল্পগুলো শুনি। আদার ওয়ার্ক, তার অন্যান্য কী কী রচনা তিনি লিখেছেন, গুরনা এডিটেড 2 volumes অফ এসেজ অন আফ্রিকান রাইটিং অ্যান্ড হ্যাজ পাবলিশড আর্টিকেলস অন এ নাম্বার অফ কন্টেম্পোরারি পোস্ট কলোনিয়াল রাইটার্স ইনক্লুডিং ভিএস নাইপেল। ভিএস নাইপেল হলো তিনি একজন ত্রিনিদাদ টোবাগোর জন্মগ্রহণ করা ব্রিটিশ উপন্যাসিক, ফিকশন এবং নন ফিকশন ইংলিশে তিনি লিখেছেন। তবে তার সব উপন্যাসগুলোই ত্রিনিদাদে, সেটিংটা হলো ত্রিনিদাদে। তিনি সালমান রুশদি সম্পর্কে তিনি অনেক লিখেছেন। সালমান রুশদির এই ছবিটা আমরা দেখতে পাচ্ছি, স্যার আহমেদ সালমান রুশদি, ইন্ডিয়ান বর্ন ব্রিটিশ আমেরিকান নভলিস্ট অ্যান্ড এসেইস্ট। তিনি ইন্ডিয়াতে জন্মগ্রহণ করা ব্রিটিশ আমেরিকান উপন্যাসিক অ্যান্ড প্রাবন্ধিক। হিজ ওয়ার্ক, আচ্ছা এগুলো আরও অনেক রচনা আছে তিনার। এবং জায়ো উকম্বি, তিনি সাউথ আফ্রিকার স্কটিশ অথার, যিনি ইউকেতে বাস করছেন। ওনাকে ক্যাম্বেল লিটারেচার প্রাইজ তার ফিকশনের জন্য দেওয়া হয়েছে। হি ইজ দ্য এডিটর অফ এ কম্প্যানিয়ন টু সালমান রুশদি, ক্যামব্রিজ ইউনিভার্সিটি প্রেস 2007-এর তিনি সহযোগী এডিটর ছিলেন। হি হ্যাজ বিন এ কন্ট্রিবিউটিং এডিটর অফ ওয়াসা ফ্রি, তিনি ওয়াসা ফ্রি একটা ব্রিটিশ সাহিত্য ম্যাগাজিনের তিনি একজন এডিটর সিন্স 1987 সাল থেকে। হি হ্যাজ বিন এ জাজ ফর অ্যাওয়ার্ডস ইনক্লুডিং কেইন প্রাইজ ফর আফ্রিকান রাইটিং, কেইন প্রাইজ ফর আফ্রিকান রাইটিংয়ের তিনি একজন জাজ হিসাবেও আছেন। অ্যান্ড দ্য বুকার প্রাইজেরও জাজ হিসাবে আছেন। বুকার প্রাইজটা বলি, এটা একটা হলো লিটারেরি প্রাইজ অ্যাওয়ার্ডেড ইস ইয়ার ফর দ্য বেস্ট নভেল রিটেন ইন ইংলিশ, ইংরেজি ভাষায় প্রকাশিত বেস্ট নভেলের জন্য দেওয়া হয়, যেটা ইউনাইটেড কিংডম বা আয়ারল্যান্ডে প্রকাশিত হয় সেই উপন্যাস থেকে। তো এবার আমরা আমাদের এই 2021 সালের নোবেল বিজয়ী আব্দুল রাজাক গুরনা আর কি কি পুরস্কার পেয়েছেন, কি কি সম্মাননা পেয়েছেন সেটা আমরা জানবো। গুরনা ওয়াজ সিলেক্টেড অ্যাজ এ ফেলো অফ দ্য রয়্যাল সোসাইটি অফ লিটারেচার ইন 2006। 2006 সালে তিনি রয়্যাল সোসাইটি অফ লিটারেচারের ফেলো নির্বাচিত হয়েছেন। ইন 2007 হি ওয়ান দ্য RFI উইটনেস অফ দ্য ওয়ার্ল্ড অ্যাওয়ার্ড ইন ফ্রান্স ফর হিজ নোবেল বাই দ্য সি উপন্যাসের জন্য তিনি এই পুরস্কারটা জিতেছেন। এবং অন 7 October 2021 হি ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য নোবেল প্রাইজ ইন লিটারেচার ফর 2021। 2021 সালে তাকে সাহিত্যে নোবেল পুরস্কার দেওয়া হয় 2021 সালের 7 অক্টোবর। কেন পেয়েছেন দেখি আমরা। ফর হিজ আনকম্প্রোমাইজিং অ্যান্ড কম্প্যাশনেট পেনিট্রেশন অফ দ্য এফেক্ট অফ কলোনিয়ালিজম and the fates of the refugee in the gulf between cultures and continents, অর্থাৎ ভিন্ন ভিন্ন সংস্কৃতির মাঝে, ভিন্ন ভিন্ন মহাদেশের মাঝে
মানুষের রিফিউজি অর্থাৎ উদ্বাস্তু মানুষের ভাগ্য এবং কলোনিয়ালিজম বা উপনিবেশবাদের যে প্রভাব সেই বিষয়ে তিনি তার আনকম্প্রোমাইজিং অ্যান্ড কম্প্যাশনেট অর্থাৎ আবেগীভাবে তিনি এখানেতে অনুপ্রবেশ করেছেন এবং আনকম্প্রোমাইজিংভাবে তিনি অনুপ্রবেশ করে দেখিয়েছেন, এর জন্য তাকে নোবেল প্রাইজ দেওয়া হয়েছে। গুরনা ওয়াজ দ্য ফার্স্ট ব্ল্যাক রাইটার টু রিসিভ দ্য প্রাইজ সিন্স 1993, অর্থাৎ 1993 সালের পর থেকে তিনি প্রথম কৃষ্ণাঙ্গ লেখক যিনি এই নোবেল প্রাইজটা পেলেন 1993 সালের পরে। দ্য ফার্স্ট আফ্রিকান রাইটার সিন্স 2007, আর প্রথম আফ্রিকান রাইটার 2007 সালে যিনি পেলেন তিনি প্রথম আফ্রিকান রাইটার। While author Gilles Foden has called Gurna one of Africa's greatest writers, living writers, যিনি আফ্রিকার লিভিং জীবিত রাইটারদের মধ্যে সবচেয়ে বড়। Prior to winning the prestigious award, his writing had not achieved the same commercial success of other Nobel winners. তো এই পুরস্কার পাওয়া পর্যন্ত অন্যান্য নোবেল বিজয়ীদের মতো তার উপন্যাসগুলো এত কমার্শিয়াল অথবা বাণিজ্যিক সফলতা পায়নি। তার পার্সোনাল লাইফ আমরা পড়ি, গুরনার লিভস ইন ব্রাইটন, ইস্ট সাসেক্সে, ইউনাইটেড কিংডমে তিনি বসবাস করেন। তার বিখ্যাত উপন্যাসগুলো আমরা এখন পড়ছি। মেমোরি অফ ডিপারচার 1987 সালে প্রকাশিত, পিলগ্রিমস ওয়ে 1988 সালে প্রকাশিত, ডর্তি 1990 সালে প্রকাশিত, প্যারাডাইস 1994 সালে প্রকাশিত, অ্যান্ড অ্যাডমায়ারিং সাইলেন্স 1996 সালে প্রকাশিত, বাই দ্য সি 2001 সালে প্রকাশিত হয়েছে, ডিজার্শন 2005 সালে প্রকাশিত হয়েছে, দ্য লাস্ট গিফট 2011 সালে প্রকাশিত হয়েছে, গ্রেভ হার্ট 2017 সালে এবং আফটার লাইফস 2020 সালে প্রকাশিত হয়েছে। এগুলো হলো আব্দুল রাজাক গুরনার বিখ্যাত উপন্যাস, যার জন্য এগুলোর বিভিন্ন লেখার মূল থিমের জন্য তিনি এটা পেয়েছেন। আচ্ছা, তাহলে আবার আমরা আগেতে যাই। এবার শর্ট স্টোরিজ তার এখানে কিছু দেওয়া আছে। আচ্ছা, তিনি অনেকগুলা শর্ট স্টোরিজ লিখেছেন, তিনি প্রবন্ধ লিখেছেন, সমালোচনা লিখেছেন এবং অনেক নন ফিকশন লিখেছেন, তিনি এডিটর হিসাবেও কাজ করেছেন। তাহলে আমরা আব্দুল রাজাক গুরনার অনেকগুলা উপন্যাস নাম জানলাম, শর্ট স্টোরিগুলো শিখলাম। আশা রাখি এই ভিডিওটা সবাইরে ভালো লেগেছে। তো ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ ভেরি মাচ।